This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা পৌঁছে গেছি। আর হটস্পট আজ থেকে নতুন রূপে বিকেল ৫টা ৫৭। আর হটস্পট এখন একটা নয়, একাধিক। আপনার পাশে আপনার সমস্যার কথা তুলে ধরবো। আজকে প্রথম বিষয় জ্যাংড়া। সেখানে পুকুরের পাশাপাশি সরকারি জমি চুরি করছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। আজকের দ্বিতীয় বিষয় সরকারি জমি চুরি হয়ে গিয়েছিল, বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু সেই টাকা ফেরত দিতে বাধ্য হলো জমি মাফিয়ারা। আজকে তৃতীয় বিষয় হলো সরকারি অনুদান প্রাপ্ত স্কুলে নেই কল নেই জল। আজকে চতুর্থ বিষয় স্বাস্থ্যক্ষেত্রে অব্যবস্থার জেরে অ্যাম্বুলেন্সে রোগী মৃত্যুর ঘটনা ঘটলো। চলুন এক একটা ইস্যু ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরি। আর ভোট যেহেতু সামনে আসছে তাই রাজনীতি তো থাকছেই। ভোটার সংখ্যা যখন বাড়ছে তখন সেই ভোটাররা কোথায় থাকছেন, কিভাবে থাকছেন? আমি রাজারহাট নিউ টাউনের পিছনের দিকে জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার আজ এই হটস্পট দিয়ে আপনাদের ছবিটা দেখাই যে আসল ছবিটা কিভাবে যে ভোটারগুলো বাড়ছে হঠাৎ করে গত কয়েক বছরে তারা কিভাবে থাকছে। তারা এই এলাকায় জলা জায়গা ভরাট করে নেতা মন্ত্রীদের একেবারে মদতে পেল্লাই বাড়ি করে থাকছে। চলুন সেক্ষেত্রে এখানকার পুরনো বাসিন্দাদের কতটা সমস্যায় পড়তে হচ্ছে। জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে মাটিতে আমি এই মুহূর্তে পা দিয়ে রয়েছি, এখানে আগে পুকুর ছিল। সেই পুকুর যখন ভরাট করা হয় তখন স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে মন্দিরের জন্য কিছুটা জমি দেওয়া হবে, কারণ এখানে পাশে মন্দিরও ছিল এবং এখানে স্বাস্থ্য কেন্দ্র হবে। কিন্তু ১ বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সেখানে কোনো রকম কিছু কাজ হয়নি। এখন বলা হচ্ছে নয় জলের ট্যাঙ্ক হবে, না হলে স্বাস্থ্য কেন্দ্র হবে, কিন্তু এই জায়গার ভবিষ্যৎ নিয়ে কিন্তু এলাকার মানুষের সন্দিহান। যে কারণেই তারা পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এবং কোথাও তারা অভিযোগ করতে থাকেন যে পঞ্চায়েত প্রধানই এই জায়গাটাকে কোথাও আত্মসাৎ করে নেবে না তো, কারণ এই পঞ্চায়েতের আন্ডারে কিন্তু বহু জায়গা আমি দেখলাম বিশেষ করে জলা জায়গা বুঝিয়ে বেআইনি নির্মাণের কাজ চলছে। কতদিন আছেন এই বাড়িতে? এই জায়গাটা আগে কি ছিল? পুকুর ছিল। আচ্ছা, কতদিন হলো ভরাট হয়েছে? বছর ২। আর এই জায়গাটা ঘিরেছে কে? পঞ্চায়েতই? এখানে কি কোনো রকম কনস্ট্রাকশন করার প্ল্যান আছে নাকি? স্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল। সেই স্বাস্থ্য কেন্দ্রের জায়গাতে মানে ভরাট করে, মানে স্বাস্থ্য কেন্দ্রের কাজ এখনো হয়নি, তাই তো? আচ্ছা, এখানে পুকুর ছিল তো? হ্যাঁ, পুকুরটা কতদিন হলো ভরাট হয়েছে? এই বছর ভরাট হয়ে ৮ বছর ভরাট হয়েছে। মানে এটা ২০২৫-২০২৪ হয়েছে, তাই তো? ৮ বছরে ভরাট হয়েছে। তো এইখানে কি মানে কি কারণে ভরাট হচ্ছে কেউ কিছু জিজ্ঞাসা করেনি আপনারা? ওখানে কালী মন্দিরে একটা ঘর ছিল, ঘরটা ভেঙে দিয়েছে, দিয়ে মাটি তুলে কেন জায়গাটাকে ভরাট করা হচ্ছে সেটা কেউ কিছু বলে? স্বাস্থ্য কেন্দ্র হবে, এই হবে সেই হবে। কালকে পঞ্চায়েত প্রধানকে ঘিরে এখানকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে তো? হ্যাঁ, কি কিসের দাবিতে বিক্ষোভটা হলো? এখানে মন্দির হওয়ার কথা ছিল, বলে মন্দিরের জায়গা দেওয়ার কথা ছিল নাকি, সেই কারণে। সেই মন্দিরের জায়গা দেয়নি। আর আপনার বিল্ডার্স বলেই আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এখানে প্রচুর ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যেগুলো জলা জায়গা হওয়ার কথা না। পুরো বিম করছে, করে পুরো ফ্ল্যাট দাঁড় করিয়ে দিচ্ছে বা বাড়ি দাঁড় করে দিচ্ছে। এগুলো হচ্ছে কোথা থেকে? কিছু জায়গায় হতে পারে যে কোনো প্রমোটার বিল্ডিং করছে, এবার নেতা মন্ত্রীরা তো থাকেই, কিছু না কিছু তো দিতে হতেই পারে। প্ল্যান পাস করতে গেলে, কিছু করতে গেলে এগুলো একটা বিষয় থাকেই। মানে নেতা মন্ত্রীদের ব্যাপার স্যাপারে আছে না এখানে? নেতা মন্ত্রী, কারণ আমি যেভাবে দেখছি জ্যাংড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মানে প্রচুর লোক। জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে আমার কাছে হটস্পট কেন? দেখুন, ছবিটাই আসল কথা বলবে, মানুষের বক্তব্য নয়। দেখুন, এটা যে খাল এলাকা, এটা যে জলা এলাকা, পানা এখনো পর্যন্ত জমে রয়েছে এবং সেই জলা এলাকা যে কিভাবে রাবিশ ফেলে ভরাটের কাজ হচ্ছে, সেই ভরাটের পরও জল উপরে উঠে আসছে। তারপরে এই বিম তৈরি করা হয়েছে এবং বিমের উপর রীতিমতো ফ্ল্যাট দাঁড়িয়ে গিয়েছে এবং সেটা শুধুমাত্র একটা এলাকা নয়, বিস্তীর্ণ এলাকা। বলতে গেলে এই গোটা পঞ্চায়েত এলাকায় এই ধরনের কাজ বেড়েই চলেছে। কার মদতে হচ্ছে? বলছে নেতা মন্ত্রীদের হাত মাথায় না থাকলে এই কাজ সম্ভব নয়। দেখুন, অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে যে জলা জায়গায় জমিতে বাড়ি হয়ে যাওয়া তাতে সমস্যা কি? তাতে সমস্যাটা হচ্ছে এইটা,
এটা তো গরমকালের সমস্যা, নিকাশি ব্যবস্থাটা পুরো নষ্ট হয়ে যায়। একটু বৃষ্টি হলে বর্ষাকালে পুরো হাঁটু কোমর অব্দি জল, সেই নোংরা জল পাড়িয়ে যেতে হবে, কারণ জলা জায়গা তো বুঝে গিয়েছে জল পাস হওয়ারই তো কোনো জায়গা নেই। এটাই হচ্ছে সমস্যার আসল ছবি। পুকুর ছিল, মানে আমি দেখলাম এখনো পর্যন্ত পানা পুকুর, মানে পুরো এই পুরোটা কতটা, পুরো এলাকাটা পুকুর ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানটা লম্বা পুরো, মানে খাল বলা যেতে পারে। হ্যাঁ খাল, কারণ আমার দেখে মনে হলো পুরোটা খাল ছিল এখানে লোকে, কিন্তু আমরা চান করেছি এখানে। আচ্ছা, গত 3-4 বছরে একটু বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গত 3-4 বছরে বেশি। এটা কি যায় এলাকার মানুষই করছে না বাইরে থেকে আসা? না, এলাকারই মানুষ, এলাকার মানুষই আছে। জলা জায়গা নিকাশিটা খুব অসুবিধা হয়। এখানে বৃষ্টির সময় কতটা জল জমে? বৃষ্টির সময় তো অনেকটাই জল জমে। কতটা? ঘরের ভিতরে জল ঢুকে যায়। কত বছর হলো এই জায়গাটা আছেন? আছি 13 বছর। এই জায়গাটা কি ছিল আগে? মাঠ ছিল। হ্যাঁ, সব মাঠ ছিল, পুরোটা মাঠ ছিল। পুরো সব মাঠ ছিল। এই জায়গাটা আমি বলছি, এটাও মাঠ ছিল। ও, তা পানাগুলো এমনি এমনি মাঠে না ছিল? না, পানাগুলো তো এমনি হয়েছে, ডবা টবা হয়েছে সব ও, জায়গায়। আগে এখানে স্নান করতো না? আরেকজন বাড়ি করছে। আগে এখানে স্নান করতো না লোকে? না না, এখানে লোকে স্নান করবে কেন? ও, তো পুরো সব আমার মাঠ বাড়ি কিন্তু এখানটায়। আমি জানি এখানটা পুরো একটা লম্বা খাল মতন ছিল। সে খাল তো আগে আরো। হ্যাঁ? এখানটা লম্বা খাল, লম্বা পুকুর ছিল। দিদি মাছ চাষ হতো, মাছ চাষ হতো। এই লেভেলটা পুরো ধরে এটা পুরো মাছ চাষ হতো দিদি। খাল বুঝিয়ে দিলে তো জল তো ঘরের ভেতরে আসবে। আসলে দিদি পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েত সদস্যরা আছে, তারা কোনো রিপোর্ট করে না দিদি। আপনি দেখুন আজকে হাফ কাটা 10-6টা জায়গায় সব আনলিগাল বাড়ি 2তলা 3তলা করে সব হয়ে যাচ্ছে। এদের কি কোনো প্ল্যান আছে? এদের তো কোনো প্ল্যান থাকারই কথা নয় তো, কারণ জমিটাই তো ঠিক নয়, এখানে তো বাড়ি হওয়ারই কথা নয়। তাহলে দিদি এর জন্য কারা দায়ী? প্রশাসন দায়ী। একদম। লোকাল এরিয়ার যারা দায়িত্বে আছে, পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান, এরা দায়ী। জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তার আন্ডারে বড় বড় পুকুর খাল যেগুলো ছিল সেগুলো ভরাট করে ফ্ল্যাট হচ্ছে বা বাড়ি হচ্ছে। এগুলো অনুমতি কোথা থেকে পাবে? আমাদের কাছে অনুমতি দেওয়া হয় না, এটা সমস্যা। ওখানকার লোক বলছে যে যদি পঞ্চায়েতের লোক না জানে, প্রশাসনের লোক না জানে, তাহলে কি এটা এমনি এমনি হয়ে গেল? মানে আপনার এলাকায় কি হয়ে যাচ্ছে আপনি জানতে পারবেন না? না, আমার কথা শুনুন আগে। আমাদের কাছে কেউ এই যে যত বিল্ডিং হচ্ছে আমরা জানি না, এটা আপনি তদন্ত করে দেখতে। আমাদের কাছে ওরা আসেই না, যে আমাদের কাছে কিছু চাইবে আমরা কিছু দেব, আসেই না আমাদের। বিএলআরও তো আমাদের পারমিশন দিচ্ছে। হ্যাঁ, এগুলো বিএলআর জানতে চাইছি যে আপনারা যখন এখান থেকে শিশি দিচ্ছেন তাহলে আমাদের কি বেনিফিট আছে? আমাদের আমরা যে ড্রেনগুলো করছে, তারপরে বলছেন যে এটা জেলার দায়। জেলাই দিচ্ছে তো, পারমিশনগুলো জেলা দিচ্ছে। জ্যাংড়ার পঞ্চায়েত প্রধান এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই জানেন না, একেবারে দায় ঠেলাঠেলির খেলা চললো। কিন্তু জানেন তো, ইচ্ছা থাকলে উপায় হয়। যেমন দেখুন না, আসানসোলে বারাবণীর দোমোহনী এলাকায় সরকারি জমি বিক্রি হয়ে গিয়েছিল, রাতারাতি পাঁচিল উঠে গিয়েছিল। আমরা খবর দেখানোর পর প্রশাসন তৎপর হয়, তারপর ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে নোটিশও দেওয়া হয়, আর যে পাঁচিল উঠে গিয়েছিল সে পাঁচিল ভেঙে দেওয়া হলো। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? জমি মাফিয়াদের মধ্যে যে জমিটা বিক্রি করেছিল সে বাধ্য হয়ে যার কাছে জমি বিক্রি করেছিল তাকে পুরোপুরি টাকা ফেরত দিয়ে দিল। ওই যে বললাম, ইচ্ছে থাকলে সব হয়, কিন্তু সেই সদিচ্ছারই অভাব। রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরিটা যেন স্বভাবে পরিণত হয়েছে, কোথাও পুকুর চুরি, কোথাও খোদ সরকারি জমি চুরি। যদি নেন তাহলে আপনারা ভাঙুন, আর যদি আমরা ভাঙি তাহলে ইটও পাবেন না। আপনি ভালো করে শুনে নেন, টাকা পয়সা কাকে দিয়েছেন, কি দিয়েছেন সেটা তো। थाना गया तो थाना में यही बात हुआ कि वॉल तो टूटना पड़ेगा, तो हमने कल से स्टार्ट किया था। कल 2 लेबर लगाया था, तो देख रहे हैं बहुत डिले काम हो रहा है, इसके कारण से आज हमने जेसीबी लगा दी। বিএলআর সাহেব প্রথমে খবরটা পায় উনি, গেছিল প্রথমে যে বাউন্ডারি ওয়াল করছিল ওনাকে বন্ধ করেছিল। উনি কিন্তু কোনো কর্ণপাত করেনি। 2-3টে ভূমি মাফিয়া আছে দোমানিতে, তারা এই কারবারটা কিন্তু বরাবরই জড়িত আছে। মার্চের প্রথম সপ্তাহ কি সাংঘাতিক গরম বলুন। জল তেষ্টা পাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এক জায়গায় দেখালাম যে কিভাবে জলা জায়গায় বুঝিয়ে কাজ হচ্ছে। আর এবার একটা স্কুলের ছবি দেখাবো। জানেন তো, প্রাথমিক স্কুল, বারুইপুর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি প্রাথমিক স্কুল, যেখানে কোনো রকম জলের কল নেই। আশেপাশের এলাকায় একটা জলের কল নেই যে সেখানকার মিড ডে মিলের রান্না হবে, বাচ্চাদের খাবার জল যাবে, বা মিড ডে মিল খাওয়ার পর যে বাসনগুলো ধোয়া হয় সেরকম ব্যবস্থা নেই। তাই পাড়ার যে পুকুর রয়েছে, স্থানীয় যে পুকুর রয়েছে, পাশের ওই পুকুরে একমাত্র ভরসা। আর সেই পুকুরে গিয়ে এভাবেই ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা নিজেদের বাসন ধোয়। আমাদের কলগুলো, স্কুলের কলগুলো অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, মানে সারাচ্ছে না।
ওই জন্য আমরা বাধ্য হয়ে সব ধোয়া ধাই সব ওই পুকুরের মধ্যে, চাল টাল সব আনাজ টানাজ সব পুকুরের জন্য। এবং মাস্টাররা বলছে, মাস্টাররা পঞ্চায়েতে গিয়ে জানাচ্ছে, পঞ্চায়েতে গিয়ে বলে আসছে, ওরা দেখে যাচ্ছে, কোনো মানে হচ্ছে না কিছুতেই। দেখুন, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, সেই স্কুলে নাকি জলের ব্যবস্থা নেই, একটা কলের ব্যবস্থা নেই। একজন বলছেন যে এক পড়ুয়া এরকম বাসন ধুতে গিয়ে নাকি ডুবে যাচ্ছিলেন, তাকে রাঁধুনি এসে বাঁচান। কলে জল পড়ছে না, দুটো কলই খারাপ হয়ে আছে, আর বাচ্চারা হচ্ছে ওই পুকুরে লাফছে পড়ে যাচ্ছে, এবারে মাদ্রাসা কলে গাড়ি ঘোড়া যাচ্ছে, এবারে বিপদও হতে পারে, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যেতেও পারবে না। তাই জন্য এটাই আমাদের সমস্যা। আর এই স্কুলটা এরকম ভাগ্যে চলছে, তার জন্য বাড়ির গার্জেনরাও পাঠাচ্ছে না পুকুরে লাফছে বলে। অনেক বাচ্চারা পড়েও গিয়েছে, আর হচ্ছে থালা বাসনও পড়ে গেছে, রান্নার জলও পুকুর থেকে তুলতে হচ্ছে। ভাবুন, রাস্তা পার করে ওই পুকুরে গিয়ে তাদেরকে নাকি বাসন ধুতে হচ্ছে, জল আনতে হচ্ছে। একটা যদি দুর্ঘটনা ঘটে যায় তখন তার দায় কে নেবে? আমরা চাইছি আমাদের এখানে একটা আর্সেনিক মুক্ত পানীয় জল করে দেওয়া হোক, এবং আমরা তার জন্য পিএইচির কাছে আমরা আবেদন করেছি ভিডিওর মাধ্যমে, এবং আমরা শুনেও ছিলাম যে আমাদের এটা স্যাংশন হয়ে যাবে। তো দীর্ঘ 2 বছর হয়ে গেল, সেটা আমরা এখনো পাইনি, এবং আমরা প্রচণ্ড অবহেলিত আমাদের স্কুল। আমি চাই স্কুলটাকে সুন্দর করে তৈরি করতে, কিন্তু এটা আমরা পাচ্ছি না। আর অব্যবস্থার কথা কি বা বলবো, সরকারি স্কুলগুলো এখন টিকিয়ে রাখাই সাংঘাতিকভাবে মুশকিল হয়ে যাচ্ছে, কারণ বেসরকারি স্কুলে ভর্তির সংখ্যা বাড়ছে, অভিভাবকরা সেই দিকেই বেশি করে ঝুঁকছে, এবং অব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে। এই তো স্কুলের প্রসঙ্গে গেল, এবার আমি স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা ক্ষেত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, এবার স্বাস্থ্যক্ষেত্রের দিকটা দেখাই। শ্যামপুরের শিবগঞ্জ এলাকায়, সেখানে আত্মীয়র বাড়িতে এসেছিলেন এক বছর 55, দাঁড়ান আমি নামটা একটুখানি পরিষ্কার করে বলি, বছর 55 সুলতান বেয়র। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কমলপুর গ্রামীণ হাসপাতালে তিনি অসুস্থ হয়ে গিয়ে কি দেখলেন জানেন? এমার্জেন্সির গেটে তালা ঝুলিয়ে দেওয়া। কমলপুরে যখনই আসবে 10টার ওভার হয়ে গেলে গেটে চাবি দেওয়া থাকে, গেট চাপড়ালে ম্যামটা গেট খুলে তারপর পরিষেবা দেয়। গেটে চাবি দেওয়া ছিল, ম্যামকে ডাকলাম, ম্যাম ছিল না, পরিষেবা দেওয়ার জন্য নার্স ছিল, আর একটা কি খাতা ফাতা সারে সে ছিল। দেখুন, প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি যখন এমার্জেন্সির গেটে ডাকাডাকি শুরু করেছেন, অবশেষে কিছুক্ষণ পর সেই দরজা খোলা হয়। তার মানে ভিতরে কেউ লোক ছিল, কিন্তু লোক থাকা সত্ত্বেও বাইরের গেটে তালা কেন, সেই প্রশ্ন তো পরে করবেন। অসুস্থ মানুষ না, তাকে তো তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, সেখানে দরজা খোলা হলো, তারপর প্রাথমিক চিকিৎসা করা হলো, তারপর উলুবেড়িয়ার যে বড় হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালে তাকে রেফার করে দেওয়া হলো। উলুবেড়িয়া সরকারি হাসপাতালে, মানে শরৎচন্দ্র মেডিকেল কলেজের কথা বলছি, সেখানে যখন পাঠানো হয় তখন আরেক বিপদ, বাইরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, কিন্তু না, কোনো অ্যাম্বুলেন্স যেতে চাইছে না, কোনো অ্যাম্বুলেন্স চালক পাওয়া যাচ্ছে না, অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল থেকে একাধিক অ্যাম্বুলেন্স চালকের নাম্বার দেওয়া হলো, ফোন করা হলো, কেউ যখন যেতে রাজি নয় তখন রোগীটাকে তো বাঁচাতে হবে, তখন তারা নিজেদেরই একটা বেসরকারি গাড়ি করে তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন, একটা ছোট গাড়ি করে। কিন্তু যখন হাসপাতালে রওনা দিলেন ততক্ষণে সব শেষ। মানে শরৎচন্দ্র মেডিকেল কলেজে, উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে তারা পৌঁছলেন, কিন্তু ততক্ষণে সুলতানা বেয়রের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? ওই প্রাথমিক, মানে গ্রামীণ হাসপাতালের অব্যবস্থাকে, এমার্জেন্সির গেটে তালা, না অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও চালকদের এই উদাসীনতাকে, যে রোগী নিয়ে আমি যাব না, মানে কাকে দায়ী করবেন বলুন তো? দায়ী যাকে করুন না কেন, শেষ পর্যন্ত একটা মানুষের মৃত্যু হলো এই অব্যবস্থার জেরে। শ্যামপুরের ঘটনা। কোনো ব্যবস্থাই নিচ্ছে না। কতক্ষণ ওয়েট করলেন? 1 ঘন্টা পুরো। এটা কি বলছে? কোনো পেশেন্টের কোনো চিকিৎসাই করছে না, অক্সিজেন গাড়ি দিচ্ছে না, তো ফোন করছে না, কিছু করছে না, বলে পয়সা দিচ্ছি তাও যাই করছে না। পুরো একদম বাজে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স যতগুলো অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন, সবাইকে ফোন করা হলো, বলছে এত রাতে যাওয়া যাবে না। হসপিটাল থেকেই নাম্বার দিয়েছিল। দেখুন, ভুতুড়ে ভোটার ধরতে গতকাল দুপুরে একটা বৈঠক হলো, সুব্রত বক্সির নেতৃত্বে একটা কোর কমিটি গঠন করা হলো, কিন্তু রাতেই সেই কোর কমিটির সিদ্ধান্তে স্থগিত দেওয়া হলো। মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না বলে এখন টানাটানি চলছে, দড়ি টানাটানি চলছে। পিসির তৃণমূল কংগ্রেস থাকবে না, ভাইপোর তৃণমূল কংগ্রেস থাকবে। আর তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে, আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে পারবো। ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক, কেউ কারোটা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট অন্য কেউ দিতে পারবে না। মুখ যদি থাকে তবে তো মুখ পুড়বে। এই মুখে কত কথা বলে আপনারা শুনছেন, একটা মুখ হাজার রকমের কথা। কখনো দিদিকে খুশি করতে ব্যস্ত, কখনো খোকাবাবুকে খুশি করতে ব্যস্ত। দিদিকে আবার বলছি আমি,
তৃণমূল দলের ধান্দাবাজদের উদ্দেশ্যে আমার সাবধান বাণী, আম আর দুধ এক হবে, আটি আপনারা পার্টির বাইরে পড়ে থাকবে। কে চাইছেন না কে চাইছেন না বড় কথা নয়, আসলে এটা করতে গিয়ে প্রাথমিকভাবে ওরা দেখেছে যত ভুয়ো ভোটারের কথা বলছে তাতে অধিকাংশই তৃণমূল হচ্ছে বেনিফিশিয়ারি। সেইটা যখন প্রাথমিকভাবে এসছে তাই এসব কমিটি এখন স্থগিত রইল, আর অন্য কোনো কারণ নেই। তাহলে কি তার সেই তৈরি কোর কমিটিতে কোনো সায় নেই? 15 তারিখ ভার্চুয়ালি বৈঠক করবেন, সেখানেই কি জেলায় জেলায় নতুন কোর কমিটি তৈরি হবে? মানে বিষয়টা কিন্তু ভীষণ জটিল, কারণ ভুতুরে ভোটার ধরা, ভুতুরে ভোটার এই মুহূর্তে বিধানসভার একটা বড় ইস্যু হতে চলেছে। তাই রাজ্য রাজনীতি কোন খাতে গড়ায় সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তাহলে আজ হটস্পট এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলা। আর এবার থেকে দেখা হচ্ছে বিকেল 5:57। সঙ্গে থাকুন।